সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুমতাহিনা মুশতারি। আজকের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি। আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অভিজ্ঞতা করছিলাম, তাই না? মনে আছে তোমাদের? অভিজ্ঞতার নামটা কি ছিল বলো তো? অভিজ্ঞতাটি ছিল রোদ, জল, বৃষ্টি। এই অভিজ্ঞতার আমরা প্রথম 1 থেকে 5ম সেশন পর্যন্ত ক্লাস করে ফেলেছি। আজকে তাহলে আমরা কোন সেশনে ক্লাসটি করব? আজকে আমরা ষষ্ঠ সেশনের ক্লাসটি করব। কেমন? চলো আজকে ক্লাসটি শুরু করি। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবিগুলো দেখে কি তোমরা কোনো সময় বুঝতে পারছো? এই ছবিগুলো দেখে কি কেউ বলতে পারবে যে এগুলো কোন ঋতুর কথা বলা হচ্ছে? দেখো তো প্রথম ছবিটা। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে প্রখর রোদে ধান শুকানো হচ্ছে, তাই না? তোমরা কি বলতে পারবে যে এই সময়টা কোন সময় হতে পারে, কোন ঋতু হতে পারে? ঠিক বলেছো, এটা গ্রীষ্মকাল, তাই না? আচ্ছা, দ্বিতীয় ছবিতে আমরা ওই গ্রীষ্মকালের পরের ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। কোন সময় বৃষ্টি বেশি পড়ে? আমরা সবাই জানি যে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, তাই না? এরপর দেখো পরের ছবিটাতে পেছনে অনেক কুয়াশা দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? একটা খেজুর গাছ, পাশে নিচে একজন লোক কলসি করে খেজুরের রস নিয়ে যাচ্ছে হয়তো। চারপাশ একদম কুয়াশায় ঢাকা। তাহলে এই সময়টা বলতে কি বোঝায়? এই ছবিতে কোন সময় বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই সময়টা হচ্ছে শীতকাল, শীত ঋতু, তাই না? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিনই আমাদের একই সময়ে ঠিক একই রকম আবহাওয়া থাকে না। বছরের আবার প্রতিদিন সকালে যেরকম ঠান্ডা থাকে বা চারপাশটা কেমন ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া থাকে, দুপুরবেলা কি সবসময় সেরকম শীতল হাওয়া থাকে? থাকে না। আবার দুপুরে যতটা গরম থাকে, বিকেলে দেখবা এই গরমটা কখনো কখনো একটু কমে আসে। আবার কিছু সময় দেখা যায় যে কয়েকটা, যেমন বর্ষা ঋতুতে প্রায় সময়ই খালি বৃষ্টি বৃষ্টি, প্রতিদিনই আবহাওয়াটা কাছাকাছি থাকে। আবার গ্রীষ্মকালে আবহাওয়াটা প্রায় দিনই একই রকম থাকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে প্রতিদিন কাছাকাছি সময়ে আবহাওয়াটা মোটামুটি একই রকম। কিন্তু যদি একটু বেশি সময় নেই, বছরের সব সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা চিন্তা করি, তাহলে এই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কি একই রকম গরম ঠান্ডা থাকে? একই রকম কি আবহাওয়া থাকে? বৃষ্টিপাতের পরিমাণও কি একই রকম হয়? কি মনে হয় তোমাদের? আমরা ছবি দেখে নিশ্চয়ই এর মধ্যে একটু হলেও বুঝে গেছি, তাই না? ওকে, এবার দেখো তাহলে আমরা জানি আবহাওয়া কি। তারপরেও দেখো আমরা একটু দেখে নিই যে আবহাওয়া যতই পরিবর্তন হোক না কেন, এই পরিবর্তনের কিন্তু একটা প্যাটার্ন রয়েছে। তো আমরা দেখেছিলাম যে আবহাওয়া হলো এর যে উপাদানগুলো আছে, যেমন বায়ুর চাপ, তারপর আর্দ্রতা, বাতাসের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, এগুলোর ক্রিয়া বিক্রিয়ার ফল। অর্থাৎ কোনো স্থানের একটা নির্দিষ্ট অঞ্চলের বাতাসে বায়ুর চাপ, তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, আর্দ্রতা ইত্যাদি প্রতিদিনের যে ক্রিয়া বিক্রিয়াগুলো হয়, এর ফলে পরিবেশের যে অবস্থাটা থাকে সেটাই হলো আবহাওয়া। এখন দেখবা এক বছর একটা অঞ্চলে, যেমন বাংলাদেশে এক বছর যে আবহাওয়া থাকে, পরের বছর ঠিক ওই রকম সময়ে দেখবা মোটামুটি কাছাকাছি আবহাওয়া থাকে, তাই না? যেমন বাংলাদেশে বর্ষাকালে এক বছর যা থাকে, পরের বছর বা আগের বছরও দেখবা ঠিক সেই কাছাকাছি সময়ে কিন্তু বর্ষাকাল অর্থাৎ বৃষ্টি শুরু হয়, ওই সময় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে। আবার যেই সময়ে শীত থাকে, পরের বছরও দেখবা যে কাছাকাছি সময়ে শীত শুরু হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারি
যে এই শীতটা কিন্তু যখন গ্রীষ্মকাল থাকে, 1 বছর গ্রীষ্মকাল থাকে, পরের বছর গ্রীষ্মকালে কি শীত শুরু হয়? তা কিন্তু হয় না। অর্থাৎ এই যে আবহাওয়ার 1 বছরের সাথে আরেক বছর, তার সাথে আরেক বছরের যদি আমরা পরিবর্তনটা খেয়াল করি, দেখব শীত প্রতি বছর কাছাকাছি সময় শুরু হচ্ছে, অর্থাৎ ওই সময় বাতাসে তাপমাত্রা কম থাকে। গ্রীষ্মটাও এক কাছাকাছি সময় শুরু হচ্ছে। কখনো এক ঋতুর জায়গায় আরেক ঋতু হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় না। যদি আমরা কাছাকাছি সময় চিন্তা করি, 2-3 বছর, 4 বছর, এরকম 5 বছর, এরকম চিন্তা করি, বুঝতে পারছো? তাহলে এই যে প্রতি বছর একই সময় একই রকম অনেকটাই কাছাকাছি পরিবেশের উপাদানগুলো অর্থাৎ আবহাওয়া আমরা দেখতে পাই, এটা একই রকম হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে পরিবর্তন হয়, অর্থাৎ একটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গার আবহাওয়া একদম হুবহু একই রকম না হলেও মোটামুটি কাছাকাছি থাকে, আর সেটা অনুসরণ করেই আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। তোমরা দিয়েছো না এর আগের ক্লাসে? এই যে প্যাটার্নটা কিভাবে পরিবর্তন হচ্ছে এটা বুঝেই কিন্তু আমরা আবহাওয়ার পূর্বাভাসটা দিতে পারি। এখন দেখো, এই যে প্রতি বছর আমরা একই রকম আবহাওয়া দেখি, এখন দীর্ঘ সময়, ধরো 25 বছর, 50 বছর, এরকম দীর্ঘ সময়ের ক্ষেত্রেও কি একই রকম পরিবর্তন হবে? কি মনে হয় তোমাদের? এটা বোঝার জন্য এখন তোমাদের করতে হবে কি, বিজ্ঞান অনুশীলন বই নিয়ে বইয়ের রোদ জল বৃষ্টি, দেখো এই যে বিজ্ঞান অনুশীলন বইয়ের রোদ জল বৃষ্টি, এই অভিজ্ঞতার তোমরা 56 পৃষ্ঠা বের করবে। এই যে দেখো, এটা হচ্ছে রোদ জল অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার 56 পৃষ্ঠাটা বের করে এখানে দেখো, এখানে একটা ছক আছে 56 পৃষ্ঠার, সেই ছকটি ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে ছকটি, এই ছকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি দেশের কথা বলা আছে, অর্থাৎ 3টি দেশ মানেই হচ্ছে 3টি অঞ্চল। এই যে 3টি অঞ্চলের কথা বলা হচ্ছে, এখানে কি কি দেশ আছে দেখো, আছে হচ্ছে বাংলাদেশ, মালদ্বীপ এবং আইসল্যান্ড। 3টি দেশ কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারি এটা ভিন্ন ভিন্ন 3টি অঞ্চল। এখন দেখো 20 শতকের গোড়ায় অর্থাৎ সে সময়টা এই ধরো 21 শতাব্দী শুরু হওয়ার আগে, তো অনেক দিন আগে, প্রায় 100 বছর আগের কথা। তো ওই সময়ে বাংলাদেশের তাপমাত্রা দেখো কত ছিল, 25.01 ডিগ্রি। মালদ্বীপের তাপমাত্রা ছিল 27.63 ডিগ্রি। আর আইসল্যান্ড, যেখানে প্রচুর ঠান্ডা থাকে, তাপমাত্রা অনেক কম থাকে, সেইখানে তাপমাত্রা ছিল 1.22 ডিগ্রি। এরপরে দেখো 20 শতকের মাঝামাঝি, এটা ধরো প্রায় 50 বছর পরে, এখানে তাপমাত্রা দেখো সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, 25.01 থেকে বাংলাদেশের তাপমাত্রা 25.17 ডিগ্রি হয়েছে। আরো 50 বছর পরে 21 শতকের গোড়ার দিকে, তখন দেখো 25.72 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি কাছাকাছি সময় নেই, তাহলে দেখতে পাই যে আবহাওয়ার তাপমাত্রা, ধরো বৃষ্টিপাত, তাপমাত্রা, এখানে শুধু তাপমাত্রার কথা আছে, আবহাওয়ার যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই 1, 2, 3, 4, 5 বছরের খুব একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি না। কিন্তু আমরা যদি দীর্ঘ সময় নেই, 50-100 বছর, তখন কিন্তু আমরা খেয়াল করি যে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এবং এই তাপমাত্রা ধীরে ধীরে একটু একটু করে দেখো আগের তুলনায় একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করলাম আমরা এখান থেকে, যে তাপমাত্রাগুলো পৃথিবীর বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু বিভিন্ন রকম, আর সেই তাপমাত্রা এই বছরে দীর্ঘ সময়ে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে, তাই না? এরপর দেখো, এবার তোমরা কি করবে,
তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে অনুশীলন বইয়ের 57 পৃষ্ঠায় দেখো একটি ছক আছে। এই যে অনুশীলন বইয়ের এই 56 পৃষ্ঠার পরেই দেখো 57 পৃষ্ঠায় একটি ছক আছে। এই ছকে এই যে 3টি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটেছে কিনা, এই যে 3টি দেশের আবহাওয়া সময়ের সাথে সাথে 50-100 বছর পর পরিবর্তন ঘটেছে কিনা, যদি ঘটে থাকে তাহলে তোমরা এখানে লিখবে। এবং পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা, যদি একই রকম পরিবর্তন হয় সেটা লিখবে, যদি ভিন্ন রকম পরিবর্তন হয় তাহলে সেটা ভিন্নটা লিখবে। তোমরা যদি মিল খুঁজে পাও তাহলে মিলটাই লিখবে, যদি মিল খুঁজে না পাও তাহলে অমিলটা লিখবে। ঠিক আছে? তাহলে তোমরা এখন 5 মিনিট সময়ের মধ্যে এই ছকটা সবাই পূরণ করে ফেলো। কেমন? পারবে না সবাই? নিশ্চয়ই পারবে। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই ছকটি পূরণ করা হয়ে গিয়েছে। এখন দেখো যে দেখা যাচ্ছে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয়। এটা তো আমরা জানি। প্রতি বছর প্রথম বছর একটা বছর শীতকাল যখন আসে, পরের বছর শীতকালটা ওই সময়ই আসে, অর্থাৎ কালের এই ঋতুর পুনরাবৃত্তি হলো। আবার গ্রীষ্মকালটা এক বছর যখন আসে, পরের বছরও গ্রীষ্মকালটা এরকম কাছাকাছি সময় আসে, অর্থাৎ এখানে গ্রীষ্মকালটাও কিন্তু পুনরাবৃত্তি হলো। তো এখান থেকে আমরা দেখি যে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে খেয়াল করলে এই ঋতুরও কিন্তু পরিবর্তন হয়। দেখা যাবে যে গত 50 বা 100 বছর আগে যেই সময়ে ঋতুগুলো শুরু হতো, এখন কিন্তু সেই রকম হচ্ছে না, কিছুটা আগে অথবা পরে হয়ে গিয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় চিন্তা করলে আমরা পরিবর্তনটা খেয়াল করতে পারি, কিন্তু কাছাকাছি সময় সেই পরিবর্তনটা খুব একটা বোঝা যায় না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই কাছাকাছি সময়ের পরিবেশের যে উপাদানগুলো এবং দীর্ঘ সময়ে পরিবেশের যে উপাদানগুলো, সেগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। দেখো, অল্প সময়ে পরিবেশের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর ক্রিয়া বিক্রিয়ার ফলকে আমরা বলি আবহাওয়া, তাই না? তাহলে কোনো নির্দিষ্ট স্থানের সুদীর্ঘ সময়ের, সাধারণত 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাবকে আমরা বলি জলবায়ু। তাহলে একটা নির্দিষ্ট স্থানের অল্প সময়ের পরিবেশের উপাদানগুলো পারস্পরিক পরিবর্তন, ক্রিয়া বিক্রিয়াকে আমরা বলছি আবহাওয়া। এবং দীর্ঘ সময়, প্রায় 30, 35, 40, 50 এরকম দীর্ঘ সময়ে আবহাওয়ার যে এই যে অল্প সময়ের যে আবহাওয়া, সেগুলো দীর্ঘ সময়ের গড় করলে যে সামগ্রিক অবস্থাটা পাওয়া যায়, সেই অবস্থাকে আমরা কি বলছি? জলবায়ু। সাধারণত বৃহৎ এলাকা জুড়ে জলবায়ুর পরিমাণ হিসাব করা হয় বা কোনো এক জায়গায় জলবায়ু নির্ণয় করা হয়। তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসের বইগুলোতে পড়েছো বাংলাদেশের জলবায়ু কেমন কেমন বলো তো? বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ বিষয়টি কি? না শীত না উষ্ণ, অর্থাৎ আমাদের দেশটার জলবায়ু এরকম যে এখানে খুব বেশি শীতও পড়ে না, একদম তুষারপাত হয়ে -ডিগ্রিতে তাপমাত্রা চলে গিয়ে খুব ঠান্ডা থাকে, এরকম যেমন হয় না, আবার প্রচণ্ড গরম উষ্ণ তাপমাত্রা, একদম 45-50 ডিগ্রি বাতাসের তাপমাত্রা, এইরকমও কিন্তু হয় না। আমাদের এই বাংলাদেশ সহ এই এশিয়া অঞ্চলের পরিবেশটা জীবের জন্য খুবই উপযোগী। এখানে খুব বেশি শীতও হয়নি, এখন পর্যন্ত খুব বেশি গরমও আমরা লক্ষ্য করিনি। এই জন্য এই এলাকার জলবায়ুকে বলা হয় নাতিশীতোষ্ণ। এখন দেখো, আমরা তো দেখলাম যে আমরা কোনো একটা অঞ্চলের অল্প সময়ের পরিবেশের
বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদির ক্রিয়া বিক্রিয়ার ফল হলো কি আবহাওয়া। আবহাওয়ার উপাদানগুলো কি তাহলে একবার একটু সবাই মনে করো, দেখো তো তোমরা আগেও পড়েছো। তাহলে আবহাওয়ার উপাদানগুলোই হচ্ছে এই যে যেগুলোর ক্রিয়া বিক্রিয়ার ফলে আমরা যে একটা ফলাফলে উপনীত হতে পারি পরিবেশের, সেইগুলোই হচ্ছে আবহাওয়ার উপাদান। তাহলে আবহাওয়ার উপাদান হচ্ছে বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো। তাহলে আবহাওয়ার যদি উপাদান থাকে, জলবায়ুরও নিশ্চয়ই উপাদান আছে না? জলবায়ুটা আমরা কোন স্থানের জলবায়ু কিভাবে খুঁজে পাই, কিভাবে এটা হিসাব করি? এই জলবায়ু বিষয়টি মূলত ব্যাখ্যা করা হয় তিনটি বিষয় বিবেচনা করে। এই বিষয়গুলো হলো ওই স্থানের দীর্ঘ 30-35 বছরের গড় তাপমাত্রা, একটা উপায় হলো গড় তাপমাত্রা, আরেকটা হলো গড় বৃষ্টিপাত, এবং তৃতীয়টি হলো বিভিন্ন ঋতুতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন। অর্থাৎ কোন স্থানের দীর্ঘ সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বিভিন্ন ঋতুতে তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিবর্তনটা হিসাব করে ওই স্থানের একটা সামগ্রিক গড় অবস্থা কাউন্ট করা হয়। তাহলে জলবায়ু হলো একটি এলাকার কয়েক বছরের আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তনের প্যাটার্ন বা ধারা। এই প্যাটার্ন বা ধারা দিয়েই আমরা বুঝতে পারি যে কোনো একটি বৃহৎ বড় একটা অঞ্চলের আবহাওয়া জলবায়ুটা কেমন। ঠিক আছে? আচ্ছা, এই যে জলবায়ু সম্পর্কে আমরা জানলাম, আবহাওয়া জানলাম, জলবায়ু জানলাম। আবহাওয়া তো অল্প সময় হলে কাছাকাছি থাকে, আর দীর্ঘ সময় নিলে আবার আবহাওয়া পরিবর্তন হয়। আবার দীর্ঘ সময়ের জলবায়ু সেটাও কিন্তু একটু একটু করে পরিবর্তন হয়, আমরা দেখেছি এর আগে ছকে, 56 পৃষ্ঠার ছকে। তোমরা কি কেউ বলতে পারবে যে এই জলবায়ু পরিবর্তনের কি কারণ হতে পারে? তোমরা কি কখনো শুনেছো জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে? যদি কেউ শুনে থাকো তাহলে তোমরা একে অপরের সাথে একটু শেয়ার করে দেখো তো কে কি শুনেছো। তোমাদের শেয়ার করা শেষ? ওকে, ধন্যবাদ। এবার তাহলে চলো আমরা জলবায়ুর পরিবর্তনের কারণ সম্পর্কে একটু জানি। এই যে জলবায়ুর একটু একটু পরিবর্তন হচ্ছে, খুব ধীরে ধীরে কিন্তু হচ্ছে, এর কারণ হলো বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে জলবায়ুর উপাদানগুলোর পরিবর্তন হয়। তাহলে এই পরিবর্তন যেটা হচ্ছে এটা অনেক সময় কিন্তু মানুষ এবং জীবের জন্য ক্ষতিকর। আমরা যে আগে একটা ছকে দেখলাম যে তাপমাত্রা একটা, যেমন বাংলাদেশের তাপমাত্রা কিন্তু সময়ের সাথে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। 50 বছর আগে তাপমাত্রা যা ছিল এখন কিন্তু তার থেকে একটু বেশি, এবং আরো 50 বছর আগে কিন্তু আরো কম ছিল। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু একটু একটু করে বাড়ছে। এটা কিন্তু মানুষ এবং সকল জীবের জন্য ক্ষতিকর। এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছি যে একপাশে পৃথিবীর একটা অংশ খুব সুন্দর সবুজ নীল এবং বর্ণিল ছিল, ধীরে ধীরে এটা আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে। এই যে পরিবেশের উপাদানগুলো জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু তার একটা চিত্র। এখন এই উপাদানগুলোর পরিবর্তন কেন হচ্ছে? এর কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে তেল, গ্যাস, কয়লা, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি না, বিভিন্ন যানবাহনে, কলকারখানা, মিল ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার করা হয়। এগুলো ব্যবহারের সময় পুড়ে এখান থেকে যে গ্যাস তৈরি হয় সেগুলো, এছাড়া বিভিন্ন যানবাহন থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস, এই যে গ্যাসগুলো বাতাসে চলে যাচ্ছে, এগুলোই কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম কারণ। বুঝতে পেরেছো? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের একটা বাড়ি কাজ থাকছে। কি বাড়ি কাজ? দেখো, তোমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে 5ম অধ্যায়ের 54 পৃষ্ঠার জলবায়ু অংশটুকু খুব মনোযোগ দিয়ে পড়বে।
অনুসন্ধানী পাঠ বই থেকে 54 পৃষ্ঠার জলবায়ু অংশ। কেমন? আজকে আমরা একটা নীতি বিধানের একটা শিক্ষণীয় বিষয় জানবো, সেটি হলো মর্যাদা। মর্যাদা হচ্ছে একজন ব্যক্তিকে সম্মান ও শ্রদ্ধা অর্জন করার জন্য যোগ্য করে তোলে। অর্থাৎ মানুষের মাঝে এমন কিছু গুণাবলী থাকে যার জন্য সকলেই তাকে সম্মান এবং শ্রদ্ধা করে। ব্যক্তির এই যে গুণাবলীগুলো, সেই গুণাবলীর কারণেই তাকে আমরা মর্যাদাবান হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে সকলেই এই গুণাবলীর অধিকারী হব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা বাড়ির কাজগুলো বাসায় নিশ্চয়ই করবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ। হ্যাঁ, একটা শেষ, 2টা।